আসসালামু আলাইকুম, ওয়েলকাম সালাউদ্দিন টেক ইউটিউব চ্যানেল। আজ আমরা এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের নবম সপ্তাহের ইতিহাস অ্যাসাইনমেন্টের সলিউশন করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন করার আগে আমি তোমাদেরকে একটু প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয় হচ্ছে ইতিহাস এবং বিষয় বোর্ড হচ্ছে 305 আর পত্র হচ্ছে দ্বিতীয় পত্র। তো তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2 এবং এবার তোমাদেরকে দিয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে ফরাসি বিপ্লব। অ্যাসাইনমেন্টটি হচ্ছে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, তো সেই নির্দেশনা তোমরা পড়ে নিবে। এরপরে এখানে কিছু নির্দেশক দেওয়া আছে, সেগুলো হচ্ছে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, বিপ্লবের ফলাফল, বিপ্লবের প্রভাব, ধারাবাহিকতা বজায় রেখে উপস্থাপনা কৌশল। তো মূলত এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আমি সলিউশনে চলে যাচ্ছি। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। তারপর তোমরা এখানে পয়েন্ট দিবে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা। ফরাসি বিপ্লবের পটভূমি গণতান্ত্রিক বিপ্লব বা আলোকময়তার যুগে মানুষের চিন্তাশক্তির উৎকর্ষ মূলত স্বৈরতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। অন্যদিকে ভৌগোলিক আবিষ্কারের ফলে বিশ্বের নানা দেশের সাথে যোগাযোগ, নৈতিক ও বাণিজ্যিক যোগসূত্র মানুষকে অনেক বেশি স্বাধীনচেতা করে তোলে। ফ্রান্সের চতুর্থদশ লুই পরবর্তী যুগে দুর্বল কিন্তু অত্যাচারী শাসকদের দাম্ভিক আচরণ তাদের ক্ষমতার কেন্দ্র বাস্তিল দুর্গের পতনে যথেষ্ট হয়েছিল। ধর্ম সংস্কার ও প্রতিসংস্কার আন্দোলন ক্রমাগত পরিবর্তনের হাতছানি দিয়ে ফলাফল হিসেবে পোপের শক্তিনাশ করেছিল। এর মাধ্যমে পবিত্র রোমান সাম্রাজ্য কিংবা ওই জাতীয় কোন আধ্যাত্মিকতার বাণী শুনিয়ে মানুষকে আর ঘর বেঁধে রাখা সম্ভব হচ্ছিল না। ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্য দেশগুলিতে চলছিল চরম রাজনৈতিক, আমলাতান্ত্রিক, প্রশাসনিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক সংকট। এগুলো একত্রিত হয়ে একটি বিপ্লবের পটভূমি তৈরি করে। নিচে বিষয়গুলো আলোচনা করা হলো। প্রথমে তোমরা পয়েন্ট দিবে সামাজিক অবস্থা। ফরাসি বিপ্লবের পূর্বে প্রায় প্রতিটি দেশের সামাজিক অবস্থা ছিল দুর্বিষহ। স্বৈরতান্ত্রিক শাসনের পাশাপাশি তাদের দোসর শোষক শ্রেণী মানুষের উপর নানাভাবে চড়া হয়। সাধারণ মানুষ, যারা সামাজিক উন্নয়নের চালিকা শক্তি, তাদের জীবন ধারণেই অনেক কঠিন হয়ে গেছিল। ফ্রান্স থেকে শুরু করে অস্ট্রিয়া, প্রুশিয়া, ব্রান্ডেনবার্গ, স্পেন, ইংল্যান্ড কিংবা তথাকথিত পবিত্র রোমান সাম্রাজ্য, সবখানেই মানুষের কোনো অবস্থানগত মর্যাদা ছিল না বললেই চলে। স্বৈরশাসক ও তাদের দোসরদের ছবলে মানুষ পরিণত হয়েছিল রাষ্ট্রযন্ত্রের একান্ত বাধ্যগত বুদ্ধ। সামাজিক আচার অনুষ্ঠান থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রে অভিজাতদের নিয়ন্ত্রণ সামাজিক সাম্যাবস্থা নষ্ট করে বিশেষ শ্রেণীর প্রাধান্য ও নিপীড়ন স্পষ্ট হয়েছিল। তবে ফ্রান্সের সামাজিক অবস্থা সবচেয়ে সংকটময় ছিল। অর্থনৈতিক অবস্থা। দাসশ্রম ভিত্তিক ইউরোপের অর্থনীতি একসময় টিকে ছিল মূলত নানা স্থানে বিস্তৃত উপনিবেশ থেকে সীমাহীন লুটতরাজ ও সম্পদ আহরণের মধ্য দিয়ে। রাজনৈতিক বিশৃঙ্খলা আর ক্রমাগত যুদ্ধ বিগ্রহের ফলে মানুষের জীবনযাত্রা মান হয়েছিল নিম্নমুখী। অর্থসম্পদ একটি বিশেষ শ্রেণীর হাতে কুক্ষিগত হয়ে পড়ে। মানুষের জীবনের নেই নিরাপত্তা, রাষ্ট্রযন্ত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে দেশান্তরী পর্যন্ত হয়েছিল। অর্থনৈতিক সংকটে জীবন বাঁচানোর দায় যেখানে বড়, সেখানে নানা উৎসব আয়োজনের ছুতো করে খুব গণমানুষের কাছ থেকে লুট করে নিজের ভান্ডার শক্তিশালী করেছে। এভাবে একটি দুর্বল অর্থনৈতিক কাঠামোর মধ্যে নিষ্পেষিত ছিল সাধারণ মানুষ। ক্ষমতার দিক থেকে অনেকটাই ইউরোপের প্রাণকেন্দ্র বলা যায় ফ্রান্সকে। রাজনৈতিক অবস্থা। কাগজে কলমে ইউরোপের নানা স্থানে
রাষ্ট্রীয় স্থানে জাতীয় রাষ্ট্রের উত্থান হলেও বাস্তবতায় সেখানে শক্তিশালী রাজতন্ত্র বিরাজ করছিল। দুর্নিবার একতান্ত্রিক শাসনে ভূলণ্ঠিত হয়েছিল মানবাধিকার। এখানে ব্যক্তি কিংবা রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানকে মনে করা হতো রাজতন্ত্রের সম্পত্তি। এখানে ব্যক্তির সাথে রাজ্যের আচরণ ছিল যথেচ্ছাই। মানুষের কল্যাণের জন্য সরকার ও রাষ্ট্র এই ধারণার কোনো অস্তিত্ব সেখানে ছিল না। বলতে গেলে ক্যালেন্ডারের পাতায় আধুনিক যুগে পদার্পণের চিহ্ন দেওয়া থাকলেও তখনকার ইউরোপের মধ্যযুগীয় বর্বর রাজতন্ত্রই নতুন করে জেঁকে বসে। প্রুশিয়া, ব্র্যান্ডেনবার্গ, অস্ট্রিয়া, সুইডেন, নেদারল্যান্ড, রাশিয়া, স্পেন প্রভৃতি অঞ্চলে এই ধরনের শাসন কাঠামোর অস্তিত্ব পরিলক্ষিত হলেও ফ্রান্সের অবস্থা ছিল সবথেকে ভয়াবহ। তাই বিপ্লবীদের প্রতিরোধ অগ্নিগর্ভ হয়ে উঠে ফরাসি ভূখণ্ড। বিপ্লবের ফলাফল। ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সূচনা করে। বিপ্লবের আগে ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ। বিপ্লবের মধ্য দিয়ে তা পুঁজিবাদী ধারায় বিকশিত হতে থাকে। ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও ধর্মযাজক গোষ্ঠীর প্রভাব দুর্বল হতে থাকে। ফ্রান্স কার্যত একটি ভোটজোড়া গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার সুযোগ লাভ করে বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লব ফ্রান্সের জন্য সংবিধান প্রণয়ন করেছে, বিভিন্ন নামে ফ্রান্স জাতীয় সংসদ গঠন করেছে, ফ্রান্সকে প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে অবদান রেখেছে। এই বিপ্লব ফরাসি জাতির মধ্যে জাতীয়তাবাদ চেতনার সঞ্চার করেছে। ফ্রান্সের রাজনৈতিক শক্তির উত্থান ঘটার সুযোগেও এই বিপ্লবের ফলে শুরু হয়। জিবলিন, জ্যাকোবিন সহ বিভিন্ন গোষ্ঠী ফ্রান্সের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের সমাজকে নয়, গোটা ইউরোপকে আলোকিত করেছিল। গণতন্ত্র, যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, সাম্য, শোষণ মুক্তি, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপের রাষ্ট্রসমূহে বিস্তার লাভ করে। তাই 1799 সালের বিপ্লবকে আধুনিক ইউরোপের নতুন পর্ব হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ফরাসি বিপ্লব রাতারাতি সব পরিবর্তন নিয়ে আসেনি। অনেক ভুল ভ্রান্তি ও বিচ্যুতির পরও ফ্রান্সের জনগণ বিপ্লবের আদর্শকে ত্যাগ করেনি। বিপ্লবের পথে ফ্রান্সে অনেক রক্ত ঝরেছে, দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। প্রতি বিপ্লবী শক্তি ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় আধিষ্ঠিত হয়েছে। ফ্রান্সের জনগণ তারপরও বিপ্লবের আদর্শের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে 1830 ও 1848 সালে পরপর দুটি বিপ্লব সংগঠিত করেছে। 1871 সালে প্যারি কমিউন গঠিত হয়েছে ফরাসি বিপ্লবের চেতনা থেকে। ফ্রান্স বিপ্লবের আদর্শকে ত্যাগ করেনি, বরং এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে বারবার বিপ্লব সংগঠিত হয়েছে। ফরাসি সমাজ বিপ্লবের আদর্শকে এখনো ত্যাগ করেনি। ফ্রান্সে এখনো বিপ্লবের সকল নায়ক, নেতা, কর্মীকে শ্রদ্ধা করা হয়। ফ্রান্সের অনেক রাস্তাঘাট ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে বিপ্লবীদের নামে। ফ্রান্সের তদানীত কিরুনিগল ফরাসি বিপ্লবের সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করে, তাদের ছবি বহন করে। ফরাসি জাতি প্রতি বছরের 14 জুলাইকে তাদের প্রধান জাতীয় দিবস হিসেবে পালন করে থাকে। এর মাধ্যমে ফরাসি বিপ্লবের চেতনায় তারা উজ্জীবিত হওয়ার শপথ নতুন করে গ্রহণ করে থাকে। ফরাসি বিপ্লব এভাবেই ফরাসি জাতির কাছে মহান এক ঐতিহাসিক কালপর্ব হিসেবে সমাদৃত হয়েছে। পৃথিবীর সব দেশেই ফরাসি বিপ্লবের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে পঠিত হয়। এই বিপ্লবের ইতিহাস পাঠে ছাত্রছাত্রীরা আন্দোলিত হয়, নিজ নিজ দেশের বিপ্লব, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে। ফরাসি বিপ্লবের দেশীয় ও আন্তর্জাতিক তাৎপর্য এখানেই নিহিত রয়েছে। বিপ্লবের পরবর্তী সংস্কারের বর্ণনা, তারপর তোমরা পয়েন্ট দিবে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কার ব্যাখ্যা। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার। ফরাসি দেশকে আধুনিক চরিত্র দানের জন্য নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, আইন, বিচার, ধর্ম, শিক্ষা, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সাধন করেন। পুরাতন গুণধারা সমাজ ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সত্যিকার সাফল্য আনয়ন করেছেন। ফরাসি বিপ্লব ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়। নেপোলিয়ন বোনাপার্টের সূচিত উল্লেখযোগ্য সংস্কারসমূহ এখন আলোচিত হচ্ছে। 1. প্রশাসন বিকেন্দ্রীকরণ। 1799 সালে বিপ্লবের পর ফরাসি দেশে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা শুরু করা হয়। এর ফলে জেলা ও প্রদেশের সঙ্গে
কেন্দ্রের সম্পর্কে শিথিল হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্ট কেন্দ্রীয়ভাবে প্রদেশ ও জেলার দক্ষ অভিজ্ঞ প্রশাসকদের নিয়োগ প্রদান সহ গোটা প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আগে এই শাসনকর্তাগণ স্থানীয় ভোটে নির্বাচিত হতেন। নেপোলিয়ন নির্বাচনের পরবর্তী মনোনয়নকে প্রাধান্য দেন। প্রদেশগুলোর যাবতীয় ক্ষমতা প্রিফেক্টদের হাতে রাখেন। তাদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাই একমাত্র শর্ত ছিল। তাদের অধীন উপ-প্রিফেক্টগণ কাজ করতেন। সকল শ্রেণীর প্রশাসক ও সরকারি কর্মকর্তাকে কনসাল হিসেবে তিনি নিয়োগ দিতেন। এইসব তিনি সম্পন্ন করেছেন ফ্রান্সের রাষ্ট্রীয় পরিষদ তথা কাউন্সিল অফ স্টেট এর মাধ্যমে। উক্ত পরিষদের সদস্যদের তিনি মনোনীত করতেন। নতুন যে কোনো আইনের উৎস হিসেবে এবং প্রশাসনিক বিচারালয় রূপে এই পরিষদের সদস্যদের তিনি মনোনীত করতেন। নতুন যে কোনো আইনের উৎস হিসেবে এবং প্রশাসনিক বিচারালয় রূপে এই পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেপোলিয়ন ফ্রান্সের কুলীন প্রথা উচ্ছেদ করে গুণী ও যোগ্য কর্মচারীদের পুরস্কৃত করার জন্য মর্যাদাসূচক লিজিয়ন অফ অনার নামে একটি রাষ্ট্রীয় পদকের প্রবর্তন করেন। অর্থনৈতিক সংস্কার। ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা সামন্ততান্ত্রিক ছিল, ফলে ফ্রান্স আর্থিক ও রাজস্ব সংকটে জর্জরিত ছিল। বিপ্লবের পর বিচ্ছিন্নভাবে কিছু কিছু সংস্কার আনা হলেও রাজনৈতিক অস্থিরতা ও সংকটের কারণে ফ্রান্স আর্থিকভাবে দ্রুত উন্নতি লাভ করতে পারছিল না। নেপোলিয়ন বোনাপার্ট 1799 সালে প্রথম কনসালের দায়িত্ব নেওয়ার পর আর্থিক ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজান। 1800 সালে তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে আধুনিক অর্থ ব্যবস্থার সূচনা করেন। ব্যাংকটি 1803 সালে ব্যাংক নোট প্রবর্তনের অধিকার পায়। ফরাসি মুদ্রা পার স্থায়িত্ব বিধান করা হয়। নেপোলিয়ন নিজের নামে স্বর্ণের দাতব প্রচলন করেন। নেপোলিয়ন অর্থ দপ্তরকে রাজস্ব ও অডিট বিভাগে বিভক্ত করেন। প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে ভারসাম্য বজায় রাখার জন্য নতুন রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে জনসাধারণের আর্থিক ক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখে কর ব্যবস্থা চালু করা হয়। নেপোলিয়ন নতুন কর ব্যবস্থাকে কার্যকর করতে নতুন কর্মচারী নিয়োগের ব্যবস্থা করে। নেপোলিয়নের প্রবর্তিত অর্থনৈতিক নীতিমালা ফ্রান্সের অর্থনৈতিক গতিবেগ সৃষ্টি করে কৃষি ও শিল্পে উন্নতি ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটতে শুরু করে। তবে ব্যাপকভাবে যুদ্ধ জড়িয়ে ফ্রান্সের অর্থনীতিকে দুর্বল করে ফেলে নেপোলিয়ন বোনাপার্ট নিজেই। ফলে ফ্রান্স শাসি গভীর সংকটে পড়ে। সেই সংকটের তোড়ে তিনিও ক্ষমতায়ন হন। তিনি আইন সংস্কার। নেপোলিয়ন নিজে বলেছিলেন, আমার যে কাজটি চিরস্থায়ী হবে তা হলো আইন সংহিতা। ফ্রান্সে আগে তেমন কোনো বিধিবদ্ধ আইন ছিল না। নেপোলিয়ন অত্যন্ত জটিল ও দুর্গ এই কাজটি সম্পন্ন করেছেন। বিপ্লবে অন্যতম আদর্শ সামাজিক সাম্যের প্রতি দৃষ্টি রেখে আধুনিক ফরাসি সমাজ গঠনের লক্ষ্যে আইন পরিমার্জন প্রণয়ন করা অপরিহার্য হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্ট দেশের আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে দেন। আইনজ্ঞ কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা ব্যাখ্যা বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন। পরবর্তী সময়ে কোড অফ নেপোলিয়ন বা নেপোলিয়ন সংহিতা নামে পরিচিতি পায়। এতে দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক মিলিয়ে মোট 2227টি আইনের ধারা স্থান পায়। এই আইনকে অনেকেই ফরাসি সমাজের নতুন বাইবেল তথা দিক নির্দেশনা হিসেবে গণ্য করেন। তবে সংহিতায় যেমন আধুনিক আইনের অধিকারের স্বীকৃতি মেলে, তেমনি এতে পুরাতন সামন্ত ফরাসি সমাজের অগণতান্ত্রিক নিয়ম কানুনের উপস্থিতি ছিল। গণতান্ত্রিক চরিত্রের কতিপয় ধারা নিম্নরূপ: ক. আইনের চোখে সকল নাগরিকের সমানাধিকার নিশ্চিত করা। খ. সামাজিক সাম্য স্থাপন করা। গ. একমাত্র যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া। ঘ. সামন্ততন্ত্র বিলোপে নতুন ভূমি ব্যবস্থা চালু করা। ঘ. ফৌজদারি আইন বিধি যুক্তিবাদ ও প্রাকৃতিক আইনের আলোকে সমন্বয় করা। ছ. বিচারের ক্ষেত্রে জুরি প্রথা চালু করা। 2. রাজনৈতিক অপরাধীদের সাধারণ অপরাধী থেকে আলাদা মর্যাদা দেওয়া। মূলত ব্যক্তি স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সমতা, রাষ্ট্রের মর্যাদা দেওয়া। মূলত ব্যক্তি স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সমতা, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা, চরিত্র বিবেকের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নেওয়ার অধিকার স্বীকৃতি হয়। শুধু ফ্রান্সের জন্যই নয়, ইউরোপের দেশ ও জাতিসমূহ আন্দোলিত হয় ফ্রান্সের শ্রেষ্ঠত্ব কর্তৃক অনেক দেশে সেই কারণেই মেনে নিতে প্রস্তুত ছিল। যেমন: 1. পুরুষ ও নারীর সম-অধিকার সংহিতায় মেনে নেওয়া হয়নি। 2. নারীদের সম্পত্তির অধিকার স্বীকার করা হয়নি। 3. স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের উপর পিতার কর্তৃত্ব ছিল। 4.
মালিক ও শ্রমিকের স্বার্থ সমানভাবে গুরুত্ব না দেওয়া, এক্ষেত্রে উভয়ের মধ্যে যে কোনো বিরোধ মালিকের স্বার্থেই বিবেচনা নেওয়ার বিধান রাখা হয়। এসব সীমাবদ্ধতার পরও নেপোলিয়নের সংহিতার প্রতি কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক সমর্থন ছিল। 4 হচ্ছে শিক্ষা সংস্কার। নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ফরাসি জাতিকে শিক্ষিত করার গুরুত্বে বিশেষভাবে উপলব্ধি করেছিলেন, যে কারণে তিনি জাতীয়ভাবে শিক্ষা সংস্কারে হাত দেন। প্রতিটি গিফট এবং সাব প্রিফেক্টের অধীন একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মাধ্যমিক ও গ্রামার স্কুলগুলিতে ভাষা শিক্ষা, শহরের লিসে তথা সরকারি আদর্শ বিদ্যালয় স্থাপন উল্লেখযোগ্য উদ্যোগ ছিল। লিসেগুলো আধা সামরিক ছিল। নেপোলিয়নের পৃষ্ঠপোষকতায় 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিভাগ চালু করা এবং বৈজ্ঞানিক গবেষণা ও প্রায়োগিক বিদ্যার প্রসারে মনোযোগ দেওয়া হয়। 5 হচ্ছে বাণিজ্য আইন। ফ্রান্সে ব্যবসা বাণিজ্যের প্রসারে বাণিজ্য সংক্রান্ত বিরোধ দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য আদালত স্থাপন ও বিধিবদ্ধ আইন প্রচলন করা হয়। 6 হচ্ছে ধর্ম সংস্কার। ফ্রান্সে বিপ্লবের পর গিজার সাথে রাষ্ট্রের একটি বিরোধ চলে আসছিল। নেপোলিয়ন পোপের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিরোধ নিষ্পন্ন করেন। এটিকে ইতিহাসে মীমাংস নীতি বলা হয়। 1801 সালে উভয়ের মধ্যে স্থির হয় যে ফরাসি গির্জার যাজকগণ রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্য হবেন এবং পোপ তা অনুমান করবেন। ধর্মযাজকগণ রাষ্ট্রের কাছ থেকে বেতন ভাতাদি পাবেন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও। পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। এছাড়াও তোমাদের কোন অ্যাসাইনমেন্ট প্রয়োজন আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।